আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে আলোচনা করব এসএসসি 26 ব্যাচের যাদের টেস্ট পরীক্ষা চলতেছে তাদের জন্য আমরা বায়োলজি সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের টেস্ট পরীক্ষার জন্য বা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য তোমরা অলরেডি শর্ট সিলেবাস পেয়ে গেছো। সো শর্ট সিলেবাসে বায়োলজিতে চ্যাপ্টার আছে মাত্র 7টা। অনেকে বলতেছে 7টা চ্যাপ্টারে আমরা পড়বো কি আসলে, বা আবার অনেকের সমস্যা হচ্ছে 7টা চ্যাপ্টারই আমার শেষ হচ্ছে না। সো স্টুডেন্টদের এক একজনের এক এক অবস্থা যাচ্ছে, কারো প্রিপারেশন অনেক ভালো, আবার কারো প্রিপারেশন এই 7টাই শেষ করতে পারতেছে না। সো এখন অনেকের টেস্ট পরীক্ষা, বায়োলজি পরীক্ষা অনেকের হয়ে গেছে বা অনেকের হবে, অথবা তুমি এটাকে একেবারে বোর্ড পরীক্ষার সাজেশন হিসেবেও নিতে পারো, বা যাদের বোর্ড পরীক্ষার জন্য আমরা আরও ভিডিও দিব। আপাতত যাদের টেস্ট পরীক্ষার সামনে বায়োলজি পরীক্ষা আছে তারা এই ভিডিওটা দেখতে পারো। আশা করি যা বলবো, যেভাবে বলবো ইনশাল্লাহ কোয়েশ্চেন সেভাবেই হবে। সবগুলো স্কুলেই টেস্ট পরীক্ষায় এক এক স্কুলে এক এক কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করে। অনেক স্কুলে হচ্ছে কোয়েশ্চেন অনেক একটু হার্ড করে, আবার অনেক স্কুলে অনেক সহজ কোয়েশ্চেন করবে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমার উপকার হবে। ওকে, এখানের মধ্যে আমরা প্রথম চ্যাপ্টারে যাই, জীবন পাঠ, অধ্যায় 1, বায়োলজি চ্যাপ্টার 1। অনেক ছোট একটা অধ্যায় না, ছোট একটা অধ্যায়, টপিকও আছে কম, কোয়েশ্চেনও কী আসবে সেটাও তোমরা জানো। প্রথম কথা, যেহেতু চ্যাপ্টার আছে মাত্র 7টা, সবগুলো চ্যাপ্টার থেকে সিকিউ আসবে, আমরা ধরেই নিচ্ছি সবগুলো চ্যাপ্টার থেকে আসবে। আবার বোর্ড পরীক্ষা আসলে এর বাইরেও হইতে পারে, অনেক চ্যাপ্টার থেকে 2টা আসতে পারে, আবার অনেক চ্যাপ্টার থেকে নাও আসতে পারে। ইভেন গতবারও এরকম হয়েছে, অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে সিকিউ আসে না। ঠিক আছে, আমরা ধরেই নিচ্ছি প্রতি চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন হবে। ওকে, আমরা আসো একেবারে প্রথম ইয়ার মধ্যে যাই। চ্যাপ্টার 1-এর মধ্যে আমরা কী কী পাই? গুরুত্বপূর্ণ বিষয়বস্তু বা ইম্পর্টেন্ট টপিকের মধ্যে জীবজগতের বিভিন্ন রাজ্য। জীবজগতের বিভিন্ন রাজ্যের মধ্যে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি এবং এনিমিলিয়া। মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি এবং এনিমিলিয়া। আমরা 5টা পর্ব আছে, 5টা রাজ্য আছে, সেটা আমরা জানি। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লাস্টের 3টা, ফাঞ্জাই, প্ল্যান্টি এবং এনিমিলিয়া। মানে একটা টপিক যদি তুমি এখান থেকে পড়তে চাও, সেই ক্ষেত্রে আমি বলবো 5টার ক্ষেত্রে এই 3টা খুবই ইম্পর্টেন্ট, লাস্টের 3টা। এখন এখানের মধ্যে এটা গেল শ্রেণী, মানে তোমার এটা কিভাবে কোয়েশ্চেন হতে পারে। তোমাকে মনে করো ফাঞ্জাইয়ের উদাহরণ কে আছে, ছত্রাক, পেনিসিলিয়াম, এই সেইগুলো দিয়ে দিল উদাহরণের মধ্যে। প্ল্যান্টি থেকে কয়েকটা এক্সাম্পল দিয়ে দিল, ম্যাগনিফেরা ইন্ডিকা বা আম গাছ, বট গাছ, হাবিজাবি, এই ধরনের উদাহরণ দিয়ে দিল। অথবা প্রাণীদের মধ্যে মনে করো মানুষের বৈজ্ঞানিক সাইন্টিফিক নেম, তারপর অন্য একটা প্যান্তারালিও বা এরকম কিছু একটা সাইন্টিফিক নেম দিয়ে দিল। তোমাকে বলবে বৈশিষ্ট্যের ভিত্তিতে এদেরকে শ্রেণীবিন্যাস করো, বা উন্নত থেকে মানে ক্ষুদ্র থেকে বড়ের দিকে যাও, বা ছোট থেকে বড়ের দিকে যাও, মানে বৈশিষ্ট্যের ভিত্তিতে এদের কীভাবে চেঞ্জ হচ্ছে। আগে তোমার যেগুলো একটু কম উন্নত সেখান থেকে বেশি উন্নতির দিকে যাও, এই ধরনের কোয়েশ্চেন হতে পারে। আবার এখান থেকে মানে এখানে 5টা রাজ্য তুমি ভালো মতো পড়বা, বিশেষ করে লাস্টের 3টা সিকিউ আসার মতো, সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, সিকিউর জন্য এখানে স্টার্ট দিয়ে রাখতে পারো। ওকে, এরপরে আসা হচ্ছে মানুষের শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। এই চ্যাপ্টারের আরেকটা ইম্পর্টেন্ট টপিক সিতে আসতে দেখা যায়, আর ডিফারেন্ট স্টেপ অফ হিউম্যান ক্লাসিফিকেশন। শ্রেণীবিন্যাসের যে 7টা ধাপ আছে, 7টা ধাপ তোমরা নিশ্চয়ই জানো, কে, পিসি অফ জিএস, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস এবং স্পেসিস। কে, পিসি অফ জিএস। এই যে এখানের মধ্যে মানুষের কিংডম কি, ফাইলাম কি, ক্লাস কি, অর্ডার কি, ফ্যামিলি কি, জেনাস, স্পেসিস কি, এবং কেন কোনটা। মনে করো তুমি যে বলতেছো কিংডম এনিমিলিয়া, এনিমিলিয়া হওয়ার জন্য নিশ্চয়ই কোনো কিছু শর্ত তাকে ফিল আপ করতে হবে। সো এটা পাশে লেখা থাকবে, বা এটা তোমাকে লিখতে হবে, কিংডম কেন এনিমিলিয়া। এরপরে মনে করো ফাইলাম, মানুষের ফাইলাম কি, কর্ডাটা কেন, ক্লাস ক্লাস মামালিয়া কেন, অর্ডার ক্লাসের মধ্যে এখানের মধ্যে, তাহলে এখানে কোনটা কি, কিসের মধ্যে, কে, পিসি অফ জিএস, 4 5 6 7, হ্যাঁ। তাহলে এখানে কোনটাতে কেন পড়তেছে সেটা অবশ্যই তোমাকে উল্লেখ করতে হবে। এখন আসা হচ্ছে, তাহলে এটা গেল ডিফারেন্ট টাইপস অফ ক্লাসিফিকেশন, দ্বিপদ নামকরণের নিয়ম। এরপরে এটা সিকিউতে গতে আসতে দেখা যায়। এরপরে দ্বিপদ নামকরণের নিয়মসমূহ। বাইনোমিয়াল নোমেনক্লেচার তোমরা পড়ছো না? বাইনোমিয়াল নোমেনক্লেচার যেমন মানুষের কি, মানুষের হোমোসেপিয়েন্স, তারপর হচ্ছে আরশোলার কি, পেরিপ্ল্যানেট আমেরিকানা। তাহলে এখানের মধ্যে যে সাইন্টিফিক নেম বলতেছি, যে নামের 2টা অংশ থাকে, একটা ঘন আর একটা হচ্ছে প্রজাতি, যে নামের 2টা অংশ থাকে সেটাকে আমরা বলতেছি বৈজ্ঞানিক নাম বা সাইন্টিফিক নেম। এই যে বাইনোমিয়াল নোমেনক্লেচার, সেটার জন্য কিছু শর্ত ফিল আপ করতে হয়, নামগুলা কোন অক্ষরে লিখতে হবে, বা প্রথম একটা ফার্স্ট ওয়ার্ডটা যদি ক্যাপিটাল লেটারে শুরু হয়, এরপর একটা স্মল লেটারে শুরু হবে, তাহলে কোনটা কেমন হবে সেই শর্ত যেগুলো আছে, সেই শর্তগুলো ইম্পর্টেন্ট, এটা ঘতে বা গতে আসে।
এরপরে তাহলে এখান থেকে গেল, আমি সবচেয়ে ইম্পর্টেন্ট বলবো, যদি একটা টপিকই পড়তে চাও সেক্ষেত্রে হচ্ছে এই রাজ্যগুলোর বৈশিষ্ট্যগুলো পড়বা উদাহরণ সহ অবশ্যই। এরপর মানুষের শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, দ্বিপদ নামকরণের নিয়মসমূহ, এরপরে গিয়ে লাস্টেরটা বিভিন্ন বিজ্ঞানী জীবজগতের শ্রেণীবিন্যাস। কোয়েশ্চেনটা সুন্দর, স্কুলের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে। বিভিন্ন বিজ্ঞানীর জীবজগতের শ্রেণীবিন্যাস, বিভিন্ন বিজ্ঞানী বলতে তোমার যদি এই কোয়েশ্চেনটা আসে সেক্ষেত্রে তোমাকে শুরু করতে হবে একেবারে ক্যারোলাস লিনিয়াস থেকে। ক্যারোলাস লিনিয়াস কী করেন, বিংশ শতাব্দীর মাঝামাঝি জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করেন। প্রাণী জগৎকে, এখানে একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ। এরপরে এসে কে কী করলো, এরপরে আসছে আর.এস. হুইটেকার। আর.এস. হুইটেকার এসে কী করলো, 5 কিংডমে বিভক্ত করলো, মনোরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। আর.এস. হুইটেকারের পরে এটাকে আরেকটু ডিটেলসে নিয়ে যান কে, দুটো সুপার কিংডমে ডিভাইড করেন কে, মার্গুলিস। কত সালে করছেন সেগুলো সব ডিসক্রাইব করবা। মার্গুলিস এসে বলতেছে একটা সুপার কিংডম 1, একটা সুপার কিংডম 2। সুপার কিংডম 1-এর মধ্যে কে আছে, সুপার কিংডম 1-এর মধ্যে আছে প্রোক্যারিওটা, আর সুপার কিংডম 2-এর মধ্যে আছে ইউক্যারিওটা। সেই প্রোক্যারিওটিকের মধ্যে কাকে নিয়ে আসলো, মনেরা। আর ইউক্যারিওটিকের মধ্যে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। এরপরে লাস্টের দিকে যেটা আমাদের চোখেই পড়ে না, 3 জনের কথা বললাম না, ক্যারোলাস লিনিয়াস, এরপরে কে, এরপরে টমাস ক্যাবলিয়ার স্মিথ, এরপরে হচ্ছে আর.এস. হুইটেকার, এরপরে 3 নম্বরে আসতেছে কে, মার্গুলিস, এবং লাস্টে 2004 সালে টমাস ক্যাবলিয়ার স্মিথ নামক আরেকজনের একটা শ্রেণীবিন্যাস দেওয়া আছে, সেই প্রোটিস্টাকে দুইটা ভাগে ভাগ করতে, সেই প্রোটিস্টাকে দুইটা ভাগে ভাগ করেন। তাহলে এগুলো একটু ভালো মতো দেখবো, অনেক সময় স্কুলের জন্য এটা আসতে দেখা যায়, স্কুলের পরীক্ষায়, টেস্ট পরীক্ষায় বিশেষ করে। তাহলে চ্যাপ্টার 1 থেকে এগুলো পড়বো। চ্যাপ্টার 1-এর মধ্যে তেমন কিছু আমরা পাই না। আসো চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2-এর মধ্যে আমি এখানে ইম্পর্টেন্ট যেগুলো আছে মোটামুটি সবগুলাই লেখার চেষ্টা করছি। এর মধ্যে আমি এবার স্টার্ট দিব যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, আবার যেগুলো একটু তুলনামূলক কম ইম্পর্টেন্ট। প্রথমে আসো চ্যাপ্টার 2, জীবকোষ এবং টিস্যু। চ্যাপ্টার 2-এর মধ্যে অনেকগুলো টপিক আছে। চ্যাপ্টারটা অনেক বিশাল, বিশাল মানে মোটা, আমার মতোই। এখানে দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তোমাদের সবচেয়ে ফেভারিট, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার সচিত্র বর্ণনা। ডিসক্রাইব মাইটোকন্ড্রিয়া উইথ এ লেভেল ডায়াগ্রাম। মাইটোকন্ড্রিয়ার চিত্র এবং চিহ্নিত করা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মানে এটা তোমরা পারো, প্লাস হচ্ছে এটা পরীক্ষায়ও আসে। প্রথম 2টা কোয়েশ্চেন বিশেষ করে ইম্পর্টেন্ট, প্লাস পরীক্ষায়ও আসে, তোমরাও পারো। এর মধ্যে মাইটোকন্ড্রিয়া থেকে যদি আমি বলি, মাইটোকন্ড্রিয়া থেকে আরেকটা কোয়েশ্চেন 2-এর জন্য আসে, মাইটোকন্ড্রিয়াকে কেন সেলের পাওয়ার হাউস বা কোষের পাওয়ার হাউস কেন বলা হয়। এরপরে 2 নম্বর হচ্ছে ক্লোরোপ্লাস্টের সচিত্র বর্ণনা। ক্লোরোপ্লাস্টের সচিত্র বর্ণনা হচ্ছে, মানে তুমি প্লাস্টিডের প্রকার পড়ছো না, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, সেই যে ক্লোরোপ্লাস্টের সচিত্র সহ এটা বর্ণনা করা লাগবে। এরপর আসে বিভিন্ন প্রকার প্লাস্টিডের তুলনামূলক আলোচনা। বিভিন্ন প্রকার প্লাস্টিডের প্রকার আছে কয়টা বলো তো, প্লাস্টিডের 3টা প্রকার না, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্টের তুলনামূলক আলোচনা। এই প্রথম 3টা কোয়েশ্চেন খুবই ইজি, এগুলো তোমরা পারো। নিউক্লিয়াসের কোয়েশ্চেনটাও দেখতে পারো, বোর্ড পরীক্ষায় আসছে। নিউক্লিয়াসের সচিত্র বর্ণনা। নিউরন, যেহেতু তোমাদের চ্যাপ্টার 10 নাই শর্ট সিলেবাসে, সেই জন্য নিউরনটা এখান থেকেই আসে। নিউরনের সচিত্র বর্ণনা। এখানে মোটামুটি বায়োলজির এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসলে সচিত্র বর্ণনা এই ধরনের কোয়েশ্চেন হয়। পেশি টিস্যুর তুলনামূলক আলোচনা। পেশি টিস্যুর তুলনামূলক আলোচনার মধ্যে কী কী, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশি। ঐচ্ছিক, অনৈচ্ছিক, হৃদপেশি। ঐচ্ছিক, অনৈচ্ছিক, হৃদপেশি। ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃদপেশি। এরপরে সরল টিস্যুর তুলনা। সরল টিস্যুর মধ্যে কী কী আছে, সরল টিস্যুর মধ্যে আছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। সরল এটা। তারপর রক্তের কণিকা সময়ের তুলনা। রক্তের কণিকা সময়ের গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে রক্তের কণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, আরবিসি, ডাব্লিউবিসি, প্ল্যাটিলেট। এরপর আসে ফ্লোয়েম টিস্যুর লম্বচ্ছেদের সচিত্র ব্যাখ্যা। জাইলেমের কোষসমূহ আলোচনা। কোষ প্রাচীরের গঠন ব্যাখ্যা করো। সেন্ট্রিওলের সচিত্র কাজ ব্যাখ্যা করো। এর মধ্যে আমি একটা করে স্টার্ট দিয়ে যাচ্ছি যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট বেশি, প্লাস্টিক ইম্পর্টেন্ট আছে। তারপর আর কি দিব, এই চ্যাপ্টারের জন্য নিউক্লিয়াস ইম্পর্টেন্ট আছে। পেশি এবারও আসছে বোর্ড পরীক্ষায়। রক্তের কণিকা হচ্ছে ফ্লোয়েমের লম্বচ্ছেদ ইম্পর্টেন্ট, পেশি ইম্পর্টেন্ট, সরল টিস্যু ইম্পর্টেন্ট। এগুলো একটু বেশি দেখতে পারো এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারের টপিক অনেক, যারা ভালো মতো পড়ছো আশা করি তারা এগুলো তো অবশ্যই পড়ছোই, তার মধ্যে যেগুলোতে স্টার্ট দিচ্ছে সেগুলো একটু ভালো মতো দেখবা। শর্ট সিলেবাস যেহেতু
কোয়েশ্চেন যে কোনো জায়গা থেকে আসতে পারে। তুমি যদি এখানেও স্কিপ করার চেষ্টা করো তাহলে A+ আসলেও আসতে পারে, কিন্তু নাম্বার অনেক কম আসার চান্স বেশি। যেহেতু শর্ট সিলেবাস, 7টা মাত্র চ্যাপ্টার, এমনভাবে পড়ো যাতে কোনোভাবে কোয়েশ্চেন স্কিপ করতে না হয়। বুঝতে পারছো? ওকে, নেক্সট চ্যাপ্টারে যাই আমরা। নেক্সট চ্যাপ্টার থেকে কী পড়বো? চ্যাপ্টার 3 আসে না কেন? চ্যাপ্টার 3 সেল ডিভিশন, কোষ বিভাজন। কোষ বিভাজন অনেকের ফেভারিট চ্যাপ্টার না? শেষ করতে কত মিনিট লাগে? 20-25 মিনিটও তো লাগে না এই চ্যাপ্টারটা শেষ করতে। ওকে, এখান থেকে আমরা কী কোয়েশ্চেন আসে সেটা তোমরা তো জানোই, বা 9-10 থেকে 9-10 তো 9-এ যেহেতু তোমরা এইগুলো ঠিকঠাক মতো পাও না, 9ও ছিল যদিও, তোমরা 10-এর যে নতুন কারিকুলামে, বা যেহেতু 9-এ নতুন কারিকুলামে ছিল, 10 এসে যে বইটা পাইছো 10 থেকে এই চ্যাপ্টারটা তোমাদের অনেক ফেভারিট। টেস্ট পরীক্ষা দিচ্ছ এখনও তো অবশ্যই ফেভারিটই। মাইটোসিসের ধাপসমূহ চিত্রসহ। মাইটোসিসের ধাপের মধ্যে কী কী আছে? মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এগুলো একটু আমি বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি, মানে এখানে 5 স্টার এই তিনটা, বিশেষ করে চিত্রসহ। মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ চিত্রসহ ভালো মতো পড়তে হবে। এক্সপ্লেইন মাইটোসিস ফেজেস উইথ ডায়াগ্রাম, বিশেষ করে মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। মাইটোসিসের তাৎপর্য, মাইটোসিসের তাৎপর্য, এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স অফ মাইটোসিস। মাইটোসিসের তাৎপর্য মানে হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিস কোষ বিভাজন না হলে কী হবে, বা মাইটোসিস কোষ বিভাজন হলে কী হয়, তাহলে এখানে মাইটোসিসের তাৎপর্য। মিওসিসের তাৎপর্য, তাহলে মাইটোসিস মিওসিসের তাৎপর্য, আর মাইটোসিস মিওসিসের পার্থক্য। তাহলে এখানে টপিকে আছে মাত্র 4টা। মাইটোসিস মিওসিসের পার্থক্য ইম্পর্টেন্ট আছে। আর এখান থেকে অনুধাবনের কিছু কোয়েশ্চেন যদি বলি, মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বা ইকুয়েশনাল সেল ডিভিশন বলা হয় কেন? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? এরপর আছে হচ্ছে অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন? খুবই ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনগুলো একটু দেখবা। তাহলে এগুলো গেল চ্যাপ্টার 3 থেকে। ছোট একটা চ্যাপ্টার, কোয়েশ্চেন একটু কষ্ট করলেই এখান থেকে 10 মার্কস পাওয়ার মতোই। ফিগার আসলে তো অবশ্যই এই চ্যাপ্টারটা অ্যান্সার করবাই। আর এবং ঘতে সাধারণত তাৎপর্য এগুলো যদি আসে, তোমাদের বই একটু কম আছে, তোমরা চাইলে ইন্টারের বই একটু হেল্প নিতে পারো। একই জিনিসগুলো তোমাদের বইয়ে আছে, কিন্তু ইন্টারের বই একটু সাজানো গোছানো দেওয়া, পয়েন্ট করে দেওয়া। এরপর আসো চ্যাপ্টার 4, মানে এটা ধরে নিতে পারো এটা 7 স্টার দিয়ে রাখি, আমি আগেই 7 স্টার দিয়ে রাখি, যেহেতু এটা তোমার ঢাকা বোর্ডে, আমি ঢাকা বোর্ডের কথা যদি বলি, ঢাকা বোর্ডে এটা 25 সালে কোয়েশ্চেন কিন্তু হয় না চ্যাপ্টার 4 থেকে। সো এটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে কী কী পড়বা, এখান থেকে আমরা এখানে অনেকগুলো টপিক দিয়ে রাখছি কী কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে, বা এই চ্যাপ্টার থেকে বিগত সালে কী কী কোয়েশ্চেন আসছে। বিক্রিয়াসহ সালোক সংশ্লেষণের প্রক্রিয়া ব্যাখ্যা করো। বিক্রিয়াসহ বলার কারণ হচ্ছে কোয়েশ্চেনের মধ্যে তোমার বিক্রিয়াটা অর্ধেক দেওয়া থাকে, তোমার আগে সম্পূর্ণ করা লাগে, সম্পূর্ণ করে তারপর এটা ডিসক্রাইব করতে হয়। সালোক সংশ্লেষণ কী বলো তো? সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস হচ্ছে খাদ্য তৈরির প্রক্রিয়া। কার খাদ্য তৈরির প্রক্রিয়া? উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া। কিভাবে খাদ্যটা তৈরি হয়? মূলরুম কর্তৃক শোষিত পানি এবং পরিবেশ কর্তৃক গৃহীত কার্বন ডাইঅক্সাইডকে সূর্যের আলোর উপস্থিতিতে পাতার ক্লোরোফিলে এনজাইমের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য তৈরির যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে সালোক সংশ্লেষণ। তাহলে যে কথাটা বললাম এটাই মূলত রিঅ্যাকশন, কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করবে, সূর্যালোকের উপস্থিতিতে পাতার ক্লোরোফিলে শর্করা তৈরি করবে। আচ্ছা, তাহলে এটা ভালো মতো বিক্রিয়াসহ দেখতে হবে। আলোক নিরপেক্ষ পর্যায়ে ব্যাখ্যা করো। এক্সপ্লেইন দ্য লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। আলোক নিরপেক্ষ পর্যায়ে ব্যাখ্যা করো। আলোক পর্যায়ে, আলোক নিরপেক্ষ পর্যায়ে। তাহলে আলোক নিরপেক্ষ পর্যায়ের মধ্যে কী কী আছে? আলোক নিরপেক্ষ পর্যায়ের মধ্যে আমরা কী কী পাই? C3 সাইকেল, C4, আর একটা হচ্ছে CAM। এগুলো একটু ভালো মতো C3-তে ফার্স্ট কেন এটাকে C3 সাইকেল বলা হয়, C4-কে কেন C4 সাইকেল বলা হয়, CM বা ক্রেসোলেসেন অ্যাসিড মেটাবলিজমটা কি, এটা দেখবা। এর মধ্যে C3টা একটু বেশি পড়বা, C3টা একটু বেশি ইম্পর্টেন্ট এর মধ্যে আলাদা করে বলতে গেলে। এরপরে সালোক সংশ্লেষণের প্রভাব, ডিসকাস দ্য ফ্যাক্টরস এফেক্টিং ফটোসিনথেসিস। ফ্যাক্টর কীভাবে ফটোসিনথেসিস প্রভাবিত করতে পারে, MCQ তো পাবাই এখান থেকে। এরপরে অনুধাবন কোয়েশ্চেন আসতে দেখা যায়, তাপমাত্রার ভূমিকা কি, তারপরে আলোর ভূমিকা কি, কোয়েশ্চেন আসতে পারে। সো প্রভাবকটা দেখবা। সমাজ শোষণের প্রবাহ চিত্র খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং সুন্দর একটা কোয়েশ্চেন, চিত্র ঢাকতে পারলে ফুল মার্কস পাওয়ার মতো। সমাজ শোষণের প্রবাহ চিত্র খুবই ইম্পর্টেন্ট, মানে আমারও এই কোয়েশ্চেনটা অনেক ভালো লাগে এই কোয়েশ্চেনটা।
এখান থেকে এটা যদি তুমি না পারো সেক্ষেত্রে তোমার এখান থেকে ম্যাথ আসতে পারে। ম্যাথ আসলে বিশেষ করে ক্রেবস চক্রে 2 অণু গ্লুকোজের জন্য কথাই ডিবি উৎপন্ন হবে, এমসিকিউও আসে প্লাস সিকিউতেও আসে। সো এই ধরনের কোয়েশ্চেন তোমার অ্যান্সার করতে অনেক কষ্ট হয়ে যাবে। সবার শোষণের প্রবাহ চিত্র অঙ্কন করা এটা দেখবা অবশ্যই। শ্বসনের প্রভাবক ওইটি সেম সালোক সংশ্লেষণ প্রভাবকের মতো এখানে প্রভাবটা আসতে পারে। সালোক সংশ্লেষণ এবং হচ্ছে শ্বসনের পার্থক্য, দুটো পার্থক্য পড়বা। বইয়ে কিন্তু পার্থক্য দেওয়া না, কিন্তু তুমি নিজে পড়ার সময় এইভাবে পার্থক্য করে নিবা, বা যেখানেই পড়তেছো টিচার তো অবশ্যই করে দিছে। ডিফারেন্স বিটুইন ফটোসিনথেসিস অ্যান্ড রেসপিরেশন, C3 এবং C4 এর পার্থক্য, উদ্ভিদের পার্থক্য। C3 প্ল্যান্ট এবং C4 প্ল্যান্টের ডিফারেন্স দেখবা। জীবজগতের সালোক সংশ্লেষণের গুরুত্ব, জীবজগতের জন্য সালোক সংশ্লেষণ কেন গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অবাধ শ্বসন প্রক্রিয়া ব্যাখ্যা করো। অবাধ শ্বসনটা স্কুলের টেস্ট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। অবাধ শ্বসনের রিয়েকশনটা ইম্পর্টেন্ট। কীভাবে অবাধ শ্বসন বই খুব ছোটো করে দেওয়া আছে, কিন্তু তোমরা এখানেও একটু ইন্টারের বইয়ের হেল্প নিতে পারো। অবাধ শ্বসনের যে 2টা ধাপ আছে সেই ধাপের মধ্যে কথিটিভি উৎপন্ন হচ্ছে, কীভাবে হচ্ছে সেটা একটু বিক্রিয়া সহ দেখাবা। জীবের জীবনে শ্বসনের গুরুত্ব লিখো। শ্বসন কেন গুরুত্বপূর্ণ, জীবের জীবনের জন্য শ্বসন কেন গুরুত্বপূর্ণ, এগুলো সব বোর্ডে আসা কোয়েশ্চেন। এখন আমি যদি পার্সোনালি কিছু কোয়েশ্চেনকে যদি স্টার মার্ক করি বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হিসেবে আমি একটু দাগাই, আসো এখানের মধ্যে এই কোয়েশ্চেনটা তো অবশ্যই ইম্পর্টেন্ট অনেক। আলোক নিরপেক্ষ পর্যায় ইম্পর্টেন্ট, সালোক সংশ্লেষণের প্রভাবক ইম্পর্টেন্ট, কিন্তু আমি আলাদা করে স্টার দিচ্ছি না, এগুলো অবশ্যই জানবে এই চ্যাপ্টার থেকে। সালোক সংশ্লেষণ শ্বসনের পার্থক্য, অবাধ শ্বসনের প্রক্রিয়া, জীবের শ্বসনের গুরুত্ব লিখো। আমি যে 4-5টা কোয়েশ্চেন স্টার্ট দিছি এগুলো অবশ্যই পড়বা এই চ্যাপ্টারে। এইগুলো পড়লে তোমার জন্য MCQ এবং বাকি কোয়েশ্চেনগুলো এইগুলো অনেক কিছু বানাই লিখতে পারবে যদি এগুলো তুমি ভালো মতো পড়ো। তাহলে চ্যাপ্টার 4 থেকে গেল, আমরা চ্যাপ্টার 1 নিয়ে কথা বললাম, চ্যাপ্টার 2 নিয়ে কথা বললাম, চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4। এখন আসো তোমাদের শর্ট সিলেবাসের পরবর্তী চ্যাপ্টার কি। অনেক দূরে একটা লাভ দিল, এবার লাভটা দিয়ে গেছি কই দেখো, চ্যাপ্টার 11 জীবের প্রজনন। জীবের প্রজনন এই চ্যাপ্টারের মধ্যে আবার অর্ধেক আছে অর্ধেক নাই। তোমাদের সিলেবাসে কি অর্ধেক দেওয়া মেবি, হ্যাঁ প্ল্যান্ট রিপ্রোডাকশনটা দেওয়া, অ্যানিমাল রিপ্রোডাকশন আবার নাই। সেই ক্ষেত্রে কী পড়বা, শর্টের আরও শর্ট। গুরুত্বপূর্ণ বিষয় আদর্শ ফুলের প্রথম কোয়েশ্চেন আমি এখান থেকে যদি বলি, প্রথমে আসা হচ্ছে তোমার এখানে একটা বই একটা ফুলের চিত্র দেওয়া আছে, ফুলের চিত্রটা ভালো মতো প্র্যাকটিস করবো। আদর্শ ফুলের সচিত্র কাজ বা একটা সম্পূর্ণ ফুলের সচিত্র কাজ বর্ণনা করো। সম্পূর্ণ ফুল কখন বলি, একটা ফুলের স্তবক থাকে কয়টা, 5টা স্তবক থাকে। কি কি, পুষ্পাক্ষ, বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। এই যে 5টা তার স্তবক থাকে, সেই 5টি স্তবকের মধ্যে কোনটার কাজ কি, বৃতি একদম সর্ববাহিরে থাকে, বৃতি সর্ববাহিরে থাকে এবং এটা কী করে ফুলকে বিভিন্ন আঘাত থেকে রক্ষা করে প্রথম কথা। এবং বৃতি সাধারণত সবুজ বর্ণের হয়, সবুজ বৃতি কিসে সাহায্য করবে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সাহায্য করবে। এরপরে দল সাধারণত রঙিন বর্ণের হয়, আর দল যদি রঙিন বর্ণের হয় সেটা পরাগায়নে আকৃষ্ট করে, পতঙ্গকে পরাগায়নে আকৃষ্ট করে। এরপরে পুংস্তবক এবং স্ত্রীস্তবক এইগুলোকে বলা হচ্ছে ফুলের সম্পূর্ণ স্তবক বা অত্যাবশ্যকীয় স্তবক। কেন অত্যাবশ্যকীয় বলা হয়, এগুলো ছাড়া নতুন আরেকটা প্রজাতি কিন্তু আসবে না, নতুন আরেকটা ফুল হবে না, নতুন আরেকটা ফল হবে না, নতুন একটা গাছ হবে না। সেই জন্য পুংস্তবক এবং স্ত্রীস্তবক হচ্ছে ফুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ 2টা স্তবক, সেই জন্য এদেরকে বলা হয় অত্যাবশ্যকীয়। স্ব এবং পরাগায়নের পার্থক্য লিখো। পরাগায়ন কাকে বলে, তারপর হচ্ছে ডিফারেন্স বিটুইন সেলফ পলিনেশন অ্যান্ড ক্রস পলিনেশন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরাগায়নের বিভিন্ন মাধ্যমের মধ্যে কী কী আছে বলো তো, 4 ধরনের মাধ্যম আছে না, কি কি, পতঙ্গ, প্রাণী মাধ্যম, কি মুছে যায় কেন, প্রাণী মাধ্যম, তারপরে কি আছে বায়ু মাধ্যম, আরেকটা হচ্ছে পানি মাধ্যম। এরপরে কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, বিশেষ করে এইবারে ঢাকা বোর্ডে আসছে এই কোয়েশ্চেনটা, পুংগেমিটোফাইট, স্ট্রিগেমিটোফাইট, এরপরের জন্য একেবারে 5 স্টার আসবে এমন একটা কোয়েশ্চেন। পুংগেমিটোফাইটের সচিত্র উৎপত্তি আলোচনা করো। ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ মেল গেমিটোফাইট উইথ ডায়াগ্রাম। এই কোয়েশ্চেনগুলোতে অবশ্যই চিত্র দিবা। তুমি যাই লিখো না কেন, চিত্র না দিলে কিন্তু এই কোয়েশ্চেনগুলো অসম্পূর্ণ থেকে যায়। বইয়েও চিত্র দেওয়া আছে, সো এই কোয়েশ্চেনগুলো আগে চিত্র প্র্যাকটিস করবা। স্ট্রিগেমিটোফাইটের উৎপত্তি, সচিত্র উৎপত্তি আলোচনা করো। ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ ফিমেল গেমিটোফাইট উইথ ডায়াগ্রাম। এই কোয়েশ্চেনটা সবগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট।
এবার টেস্ট পরীক্ষা, এসএসসি পরীক্ষা, তোমার কলেজে স্কুলে যত পরীক্ষা আছে সবগুলোর জন্য ইম্পর্টেন্ট। নতুন স্পোরোফাইট গঠন ব্যাখ্যা, কীভাবে একটা নিউ স্পোরোফাইট, এক্সপ্লেন দ্য ফরমেশন অফ নিউ স্পোরোফাইট, একটা নতুন স্পোরোফাইট কীভাবে গঠিত হয় এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট আছে। সো এই চ্যাপ্টার থেকে যদি আমি বলি যা না দেখে তুমি পরীক্ষা দিতেই যাবা না, এমন কোয়েশ্চেন যদি আমি বলি, একদম সবার আগে আমি এই কোয়েশ্চেনটাকে বলবো, আসবে এমন একটা কোয়েশ্চেন। তারপরে এগুলো একটু বেশি দেখবা, এদিকেও আছে নতুন স্পোরোফাইট গঠন, নতুন স্পোরোফাইটের গঠন আলোচনা করো, এগুলো একটু বেশি দেখবে, সবই দেখবা এখানে, যেহেতু বারবার বলতেছি শর্টেরও শর্ট এই চ্যাপ্টারটা, সো এখানে যা আছে সবই দেখতে হবে। ওকে, আমরা নতুন আরেকটা চ্যাপ্টারের থেকে, জীবের বংশগতি এবং বিবর্তন। জীবের বংশগতি এবং বিবর্তন এই চ্যাপ্টারের মধ্যে আসো, গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। প্রথম দুইটা এখানে, এই দুইটার মধ্যে দেখো চিত্রসহ ডিএনএ রাসায়নিক গঠন, ডিএনএ ভৌত গঠন এবং কাজ লিখো। দুইটা ঘুরে ফিরে একই কোয়েশ্চেন। কেমিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ উইথ ডায়াগ্রাম, রাইট দ্য ফিজিক্যাল স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ ডিএনএ। কেমিক্যাল স্ট্রাকচার যদি বলে, আমরা এখানের মধ্যে ডিএনএ কি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এইটা পড়ছো না যারা কেমিক্যাল স্ট্রাকচার। তাহলে পেন্টোজ সুগার এখানের মধ্যে কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে দেখছো না, নিউক্লিওটাইড, ডিএনএ কি, ডাবল হেলিক্স পলিনিউক্লিওটাইড চেইন, দ্বিসূত্রক পলিনিউক্লিওটাইডের চেইনকে আমরা বলতেছি ডিএনএ, যেটা কিনা বংশগত বৈশিষ্ট্য পরিবহন করে। পলিনিউক্লিওটাইড বানানোর জন্য আমার কি লাগবে, তিনটা উপাদান লাগবে, পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেস এবং হচ্ছে ফসফেট। তাহলে আমি পেন্টোজ সুগার নিছি, পেন্টোজ সুগারের সাথে কি যুক্ত হবে, পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেনাস বেস অ্যাড হবে। নাইট্রোজেনাস বেস কত নম্বরের সাথে অ্যাড হবে, নাইট্রোজেনাস বেস 1 নম্বর কার্বনের অ্যাড হবে। মনে করো আমি এখানে নাইট্রোজেনাস বেস হিসেবে এখানে এডিনিনকে নিছি, ওই পাশে আরেকটা চেইন আছে, তাহলে এখন এটার নাম কি হয়েছে, পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেনাস বেস, সেটাকে আমরা কি বলি, নিউক্লিওসাইড। আমার দরকার কি, নিউক্লিওটাইড দরকার, তাহলে টাইট করে বাঁধার জন্য আমরা 5 নাম্বার কার্বনে ফসফেট অ্যাড করবো। এখন কথা হচ্ছে এটা কেন 5 নাম্বার, এটা কেন আমি 5 নাম্বার বলতে পারবো না, এগুলো সবগুলোরই ব্যাখ্যা আছে, আমরা যেহেতু সাজেশন ক্লাস একটু আইডিয়া দিচ্ছে তোমাকে। তাহলে পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেনাস বেস অ্যাড হলে সেটাকে বলতেছি নিউক্লিওসাইড, আর নিউক্লিওসাইডের সাথে যখন ফসফেট অ্যাড হয় সেটাকে আমরা বলি নিউক্লিওটাইড। আর ডিএনএ গঠনের জন্য লাগবে অনেকগুলো নিউক্লিওটাইড, সেই জন্য এটাকে আমরা বলি পলিনিউক্লিওটাইড চেইন হচ্ছে ডিএনএ। ডাবল হেলিক্স বা দ্বিসূত্রক পলিনিউক্লিওটাইডের চেইন যা বংশগতি বৈশিষ্ট্য পরিবহন করে সেটাকে আমরা বলি ডিএনএ। এই ধরনের যে স্ট্রাকচারটা, তাহলে এখানে একটা চেইন হচ্ছে, আমরা কি জানি, একটা হচ্ছে 3 প্রাইম 5 প্রাইম হলে ডিএনএ দুইটা হেলিক্স থাকে, একটা 3 প্রাইম 5 প্রাইম হলে আর একটা 5 প্রাইম 3 প্রাইম। তাহলে একটা 3 প্রাইম 5 প্রাইম আর একটা 5 প্রাইম 3 প্রাইম, সবগুলোরই ব্যাখ্যা আছে। মূলত এইভাবে যে ফিগারটা দেওয়া সেটা হচ্ছে রাসায়নিক স্ট্রাকচার, রাসায়নিক চিত্র বলে এই চিত্রটা দিবা। আর যদি বলে ভৌত গঠনের চিত্র, ওই যে তুমিও জানো আমিও জানি যে চিত্রটা, সেটা এরকম করে, যেটা এখন তোমরা এটা হচ্ছে ভৌত গঠন, আসলে এই চিত্রটা দিবা। একটা যদি 3 প্রাইম হয়, 3 প্রাইম, এটা যেখানে শেষ হবে সেটা হবে 5 প্রাইম, আর একটা 5 প্রাইম যেখানে শেষ হবে সেটা হচ্ছে 3 প্রাইম। ভৌত গঠন আসলে এই চিত্রটা, আর যদি রাসায়নিক গঠন আসে এর আগের চিত্রটা। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে ডিএনএ খুবই ইম্পর্টেন্ট। এরপরে আসো ডিএনএ এবং আরএনএর পার্থক্য, আরও ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ডিএনএ এবং আরএনএর পার্থক্য লিখো। আরএনএতে তেমন কিছু নাই, আরএনএ থেকে একটা এমসিকিউ আসতে পারে, আর ডিএনএ আরএনএর পার্থক্য পড়তে হবে এখানে। ডিএনএ অনুলিপন ব্যাখ্যা, এটা কোয়েশ্চেনটা টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, টেস্ট পরীক্ষার জন্য। ডিএনএ অনুলিপন ব্যাখ্যা করে, এক্সপ্লেন ডিএনএ রেপ্লিকেশন। বইয়ে তেমন কিছুই নাই, কিন্তু তোমাকে লিখতে হবে। অনুধাবনে কোয়েশ্চেন আসতে পারে, ডিএনএ অনুলিপনকে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া বলা হয় কেন? গতে আসতে পারে ডিএনএ অনুলিপন ব্যাখ্যা করো। বলো তো কেন অর্ধ সংরক্ষণশীল বলা হয়? কারণ এখানে ডিএনএ রেপ্লিকেশন হওয়ার পর যে দুইটা সূত্রক তৈরি হয়, সেই সূত্রকের একটা আগে থেকেই থাকে আর একটা নতুনভাবে তৈরি হচ্ছে, সেজন্য এটাকে কি বলা হচ্ছে, যেহেতু একটা সূত্রক আগে থেকেই থাকে এবং একটা সূত্রক নতুন তৈরি হচ্ছে, অর্ধেক বৈশিষ্ট্য আগে থেকেই আসতেছে, অর্ধেক বৈশিষ্ট্য মাতৃ ডিএনএর বৈশিষ্ট্য এখানে সংরক্ষিত হয়, সেজন্য এটাকে বলা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এরপর আসো, মেন্ডেলের প্রথম সূত্রের F1 এবং F2 এর ফলাফল লিখো। তোমরা যারা 26 সালে পরীক্ষা দিবে, তোমরা 9-এ যে বইটা পড়ে আসছিলাম সেই বইয়ে এটা খুব ভালো মতোই পড়ছো। বংশগতি চ্যাপ্টারটা ছিল মেবি চ্যাপ্টার 8-এ। তাহলে এখানে মেন্ডেলের সূত্রের F1 এবং F2 এর ফলাফল ব্যাখ্যা। মেন্ডেলের এই সূত্রের অনুপাত কত? 3:1 পড়ছো না? 3:1 কীভাবে আসে সেটা দেখাইতে হবে। এটা কোয়েশ্চেনটা আসতে দেখা যায় গ বা ঘতে আসতে পারে।
তাহলে এখানের মধ্যে রাইট রেজাল্টস অফ মেন্ডেল ফার্স্ট ল ইন F1 ফিলিয়াল জেনারেশন 1 এবং ফিলিয়াল জেনারেশন 2। ওকে, সন্তানের লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা বেশি? এটা 2 নম্বরেও আসে, 3এও আসে, 4এও আসে। সন্তানের লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা বেশি ব্যাখ্যা করো। হু প্লেস দ্য মেজর রোল ইন দ্য সেক্স ডিটারমিনেশন অফ অফস্প্রিং? বলো তো কার ভূমিকা বেশি, বাবা নাকি মা? একটু চিন্তা করে বলো। গ্রামেগঞ্জে কি হয়? গ্রামেগঞ্জে দেখা যায় কুসংস্কারে এখনও ওই যে একটা বাচ্চা হওয়ার পর মাকে দোষারোপ করা হয়, ছেলে হয় না, ছেলে হয় না। এগুলো আগের দিনে বেশি ছিল, যদিও সবগুলো মেয়ে জন্ম দিচ্ছে, ছেলে হয় না, এই ধরনের অভিযোগগুলো আগে দেখা যাইতো। ইভেন ঘর ছাড়াছাড়ি বা ডিভোর্স তো হয়ে যায়। কিন্তু আসলে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে সেটার জন্য ভূমিকাটা মূলত হচ্ছে বাবার। কেন বাবার? বাবার মধ্যে কি আছে? এক্স এবং ওয়াই ক্রোমোজোম, আর মায়ের ক্রোমোজোম কি এক্স এক্স। তাহলে সন্তান কখন ছেলে হয়? যদি আমার এটা এক্স ওয়াই আসে তখনই কিন্তু ছেলে হচ্ছে, এক্স ওয়াই আসলে তখনই কিন্তু ছেলে হচ্ছে। এখান থেকে এক্স আসলো, এখান থেকে যদি এক্স আসে তাহলে এক্স এক্স আসলে সাধারণত সেটা হয় মেয়ে। তাহলে ওয়াই আসবে কার থেকে? অবশ্যই বাবা থেকেই আসবে। সুতরাং সন্তানের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে বাবাই মূলত ভূমিকা পালন করতেছে। সন্তান ছেলে হওয়ার ক্ষেত্রে বাবাটাই মূলত মুখ্য ভূমিকা পালন করে। সো এটা একটু দেখবা। জিন গঠিত সমস্যার বিভিন্ন ক্রস, এই কোয়েশ্চেনগুলো তোমার টেস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বেশি। বোর্ড পরীক্ষাতে তোমার এমসিকিউ তো অবশ্যই আসবে। থ্যালাসেমিয়ার একটা ক্রস আছে, থ্যালাসেমিয়া বাহক, মনে করো বাবাও বাহক মাও বাহক, বাচ্চাদের কি অবস্থা হবে? বাবাও থ্যালাসেমিয়ার বাহক মাও থ্যালাসেমিয়ার বাহক হলে সন্তানদের কি অবস্থা হবে? তাহলে এদের মধ্যে 4টা বাচ্চা হলে একটা সুস্থ হবে, একটা আক্রান্ত হবে, 2টা বাচ্চা বাহক হবে। এই ক্রসগুলো একটু দেখবা। এরপরে এখানে আরেকটা আছে হচ্ছে তোমার বর্ণান্ধতা। বর্ণান্ধতার জন্য একটা টেস্ট আছে না, ইশিহারা কালার টেস্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। জিন গঠিতেও বিভিন্ন সমস্যার বিভিন্ন ক্রস, এর মধ্যে কালার ব্লাইন্ড। কালার ব্লাইন্ড, এখানের মধ্যে কালার ব্লাইন্ডের ইয়েটা দেখবা। বিশেষ করে মনে করো তোমাকে বলছে বাবা হচ্ছে আক্রান্ত, মা হচ্ছে বাহক, এদের ক্রস কেমন হবে? বাবার জন্য এক্স ওয়াই, বাবা আক্রান্ত, বাবার একটা ক্রোমোজোম থাকে একটা, এখানে এক্স যদি আক্রান্ত হয়, মনে করো আমি সি দিয়ে বোঝাচ্ছি, সি কেটে দিচ্ছে মাঝখানে। আর মা হচ্ছে মনে করো বাহক, তাহলে বাহক হলে একটা সি নিচ্ছি। তাহলে এখানে এদের সন্তানদের কী হবে? তাহলে ক্রস করে দেখবা সন্তানদের অবস্থা কেমন হচ্ছে। তাহলে এদের যে 4টা বাচ্চা হবে, 4টা বাচ্চার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2টা ছেলে হবে এবং 2টা মেয়ে হবে। ছেলেদের মধ্যে একটা সুস্থ, একটা আক্রান্ত, মেয়েদের মধ্যে 2টাই সুস্থ কিন্তু বাহক, 2টাই বাহক, এটাও মেয়ে এটাও মেয়ে, তারা হবে বাহক। এই ক্রসগুলো একটু দেখবা, বিভিন্ন ক্রস। তাহলে এইখানে তোমাকে যদি কোয়েশ্চেনে বলে না দেয় তাহলে তুমি বিভিন্নভাবে দেখাবা। একবার মাকে বাহক নিবা, মাকে আক্রান্ত নিবা, মাকে সুস্থ নিবা, বাবাকে একবার সুস্থ নিবা, বাবাকে একবার আক্রান্ত নিবা। ওকে, এরপর আসে ডিএনএ টেস্ট। এর ডিএনএ টেস্ট প্রক্রিয়া, এটা ডিএনএ টেস্ট আসলে এই টেস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ডিসকাস দ্য প্রসেস অফ ডিএনএ টেস্টিং। ডিএনএ টেস্টিং কেন করা হয়, কীভাবে করা হয়, এটা একটু দেখবা। টেস্ট পরীক্ষায় সাধারণত আসতে পারে। তাহলে এই চ্যাপ্টারের লাস্টের টপিক যেটা বিবর্তন। এখন বলা হচ্ছে ভাইয়া বিবর্তন থেকে কী পড়বো? বিবর্তনে তো অনেক কিছুই আছে। হ্যাঁ, বিবর্তনে অনেক কিছুই আছে। বিবর্তনটা মেনলি এমসিকিউর জন্য দেখতে পারো। তারপর একটা কোয়েশ্চেন, যোগ্যতা মনে টিকে থাকে বা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বলতে কী বোঝায়, অনুধাবনের কোয়েশ্চেন, এইটা একটু রিডিং দিতে পারো। সিকিউতে খুব কম আসতে দেখা যায়, কিন্তু কলেজের পরীক্ষা, স্কুলের পরীক্ষা আসলে বলা যায় না, অনেক স্কুলে দিয়ে দেয়, কিন্তু ওই লাস্টের পার্টটুকু এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট এবং সিকিউতে আসলে 2 আসতে পারে। ওকে, তো শর্ট সিলেবাসের একেবারে লাস্ট চ্যাপ্টার জীবের পরিবেশ। জীবের পরিবেশ এই চ্যাপ্টারের মধ্যে আসো। জীবের পরিবেশ, এখান থেকে আমরা কী পড়ব? জীবের পরিবেশ ছোট একটা চ্যাপ্টার, সুন্দর একটা চ্যাপ্টার, মজার একটা চ্যাপ্টার। এত কিছু বলার কারণ হচ্ছে বানায় বানায় লেখা যায়, সেটার জন্যই। বাস্তুতন্ত্রের উপাদানসমূহ ব্যাখ্যা। প্রথমত তোমাকে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কি সেটা জানতে হবে। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের মধ্যে কী কী আছে? 3 ধরনের উপাদান আছে না, জড় উপাদান, ভৌত উপাদান, একটা জীবী উপাদান। জড় উপাদানের মধ্যে আবার কী আছে? জৈব উপাদান, অজৈব উপাদান। এরপরে জড় উপাদানের পরে কী আছে? ভৌত উপাদান। ভৌত উপাদান আরেকটা কি আছে? জীবী উপাদান। জীবী উপাদানের মধ্যে আবার কি আছে? উৎপাদক, খাদক এবং বিয়োজক। উৎপাদক কাকে বলবো আমরা, খাদক কাকে বলবো, বিয়োজক কাকে বলবো, এগুলো নিশ্চয়ই তোমরা জানো এতদিনে। এক্সপ্লেনেশন অফ ইকোসিস্টেম কম্পোনেন্ট, তাহলে ইকোসিস্টেমের বিভিন্ন কম্পোনেন্টগুলো নিয়ে তোমার এখানে লিখতে হবে। তো
তুমি যদি বাস্তুতন্ত্রের উপাদানসমূহের ব্যাখ্যা যদি ঠিকঠাক মতো পড়ে থাকো তাহলে তোমার জন্য পরবর্তী কোয়েশ্চেনটা অনেক ইজি হয়ে যাবে। কোয়েশ্চেনটা হচ্ছে একটা পুকুরের বাস্তুতন্ত্রের চিত্র অঙ্কন করো, ড্রয়িং অফ অ্যান ইকোসিস্টেম অফ এ পন্ড। একটা পুকুরের বাস্তুতন্ত্রের চিত্র অঙ্কন করো, বই একটা পুকুরের চিত্র দেওয়া আছে। সেই পুকুরের চিত্রের মধ্যে বিভিন্ন লেভেল ভাগ করছে। প্রথমে কারা উৎপাদক পুকুরের কারা বিয়োজক, পুকুরের কারা খাদক, তোমাকে ভাগ করে করে লিখতে হবে। তুমি যদি এখন গিয়ে পুকুরের মধ্যে সর্বোচ্চ খাদকের মধ্যে তুমি নিয়ে আসো হচ্ছে একটা বাঘকে সর্বোচ্চ স্তরের খাদক বলতেছো, পুকুরে কি বাঘ থাকে বলো? পুকুরে তো বাঘ থাকে না। সো এখানের মধ্যে এই কোয়েশ্চেনে তোমাকে 0 দিতে পারে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই কোয়েশ্চেন এইভাবে করা যাবে না। তাহলে পুকুর নিয়ে তোমার আইডিয়া থাকতে হবে অবশ্যই। পুকুরে যা যা থাকে সেই উপাদানগুলোই তুমি রাখতে পারো। পুকুরে বাঘ সিংহ এগুলো থাকে না। তুমি পুকুরে বাঘ সিংহ এগুলোকে নিয়ে আসতেছো, তাহলে এই ক্ষেত্রে তোমাকে 0 দিতে পারে। সো এটা একটু দেখবা। তুমি এইখান নিয়ে যদি আইডিয়া থাকে তাহলে এটা তুমি নিজে লিখতে পারবা। বিভিন্ন প্রকার খাদ্য শিকল, ডিফারেন্ট টাইপস অফ ফুড চেইন। একটা উপাদান বাস্তুতন্ত্রে একটা উপাদান আর একটা উপাদানকে বক্ষণ করার মাধ্যমে যে একটা শাখা তৈরি হচ্ছে বা একটা শিকল তৈরি হচ্ছে বা একটা ধারা তৈরি হচ্ছে, সেটাকে বলতেছি আমরা খাদ্য শিকল। বাস্তুতন্ত্রের মধ্যে 3 ধরনের খাদ্য শিকল দেখা যায়: শিকারী খাদ্য শিকল, পরজীবী খাদ্য শিকল, আরেকটা কি শিকারী, পরজীবী, মৃতজীবী, প্রিডেটর, প্যারাসাইটিক, স্যাপ্রোফাইটিক। প্রিডেটর, প্যারাসাইটিক, স্যাপ্রোফাইটিক, কোনটার এক্সাম্পল কি সেটা অবশ্যই দেখবা, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। প্লাস এটা অনেক সময় আসে ডিফারেন্ট টাইপস অফ ফুড চেইন ডিসক্রাইব করতে, তখন এটা একটু দেখতে হবে। খাদ্যজাল থেকে খাদ্য শিকল তৈরি, অনেক কোয়েশ্চেনটা টেস্ট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমাকে একটা চিত্র দিয়ে দিল, চিত্র দেওয়ার পর বলবে এখানে কয়টা চেইন আছে বের করো, তাহলে এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। শক্তি পিরামিডের চিত্রসহ ব্যাখ্যা, শক্তি পিরামিডের চিত্রসহ ব্যাখ্যা এবং ট্রফিক লেভেলের মধ্যে শক্তি সম্পর্ক, এক্সপ্লেনেশন অফ এনার্জি পিরামিড উইথ ডায়াগ্রাম অ্যান্ড এনার্জি রিলেশনশিপ বিটুইন ট্রফিক লেভেল, আন্তঃক্রিয়ার বিভিন্ন প্রকার। ওকে, এটা নিয়ে একটু কথা বলি। এটা এরকম একটা চিত্র তোমরা দেখছো না, একটা ত্রিভুজ, একটা পিরামিড। এই পিরামিডটা তো দেখছো নিশ্চয়ই, না দেখে থাকলে জানাও, আবার দেখাই দিচ্ছি। একেবারে নিচের স্তর, এর উপরের স্তর, এর উপরের স্তর, এর উপরে একেবারে নিচে যারা আছে ভেজে যারা, তারা একটু বড় সড়ো মোটা, এটা হচ্ছে উৎপাদক, যারা খাদ্য উৎপাদন করে। এদের মধ্যে মনে করো 100% আছে, যে 100% শক্তি থাকে সে 90% নিজের জন্য ইউজ করে। একে যখন খেয়ে ফেলবে খাদক, প্রথম শ্রেণীর খাদক, তার কাছে যাচ্ছে 10%। তার 10% আর 90% নিজের জন্য খরচ করবে। আর একে যখন খেয়ে ফেলবে দ্বিতীয় শ্রেণীর খাদক, এর কাছে 1%, এর কাছে 0.1%, এইভাবে যেতে থাকে। বুঝছো? এটা ইম্পর্টেন্ট। কি এটা কীভাবে শক্তি পিরামিডকে, কীভাবে ট্রফিক লেভেল কীভাবে শক্তি পিরামিডকে সীমিত করে সেটাও অনুধাবন আসতে দেখা যায়। এটা একটু ভালো মতো দেখবা, কারা নিচে থাকে এবং কেন থাকে, এখানে কারা উপরে থাকতেছে কেন থাকতেছে এটা দেখবা। আন্তঃক্রিয়ার বিভিন্ন প্রকার, আন্তঃক্রিয়া ইন্টারেকশন বা রিলেশন বা সম্পর্ক, যেটাই বলো ডিফারেন্ট টাইপস অফ ইন্টারেকশন। মিথজীবিতা পড়ছো না? সিম্বায়োসিস কি? উদ্ভিদ এবং প্রাণী যে একে অপরের উপর নির্ভরশীল, যে সম্পর্কটা সহচার্যে থাকা বা সহ অবস্থানে থাকা বা সম্পর্কে থাকা দুইটা জীব, একজন বা দুইজন একজন আরেকজনের দ্বারা উপকৃত হয়, এমন সম্পর্ককে আমরা কি বলি? এমন সম্পর্ককে আমরা বলি মিথজীবিতা বা সিম্বায়োসিস। সেই সিম্বায়োসিস ওডামের মতে সিম্বায়োসিস বা মিথজীবিতার যে সম্পর্কটা, সে আন্তঃক্রিয়াটাকে সে দুই ভাগে ভাগ করতেছে, একটা ধনাত্মক আন্তঃক্রিয়া, একটা ঋণাত্মক আন্তঃক্রিয়া। ধনাত্মক এমন একটা সম্পর্ক যেখানে একজন আরেকজনের দ্বারা কি হবে? উপকৃত হবে। উপকৃত যদি নাও হয় সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো চান্স নেই। আর ঋণাত্মক আন্তঃক্রিয়া, একজন আরেকজনের ক্ষতি করে নিজের উপকার করবে, সেই সম্পর্কটাকে বলা হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়া। ধনাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে আছে দুইটা, একটা হচ্ছে মিউচুয়ালিজম, একটা হচ্ছে কমেন্সিয়ালিজম। মিউচুয়ালিজম হচ্ছে এমন টাইপসের রিলেশন যেখানে একজন আরেকজনের দ্বারা উপকৃত হবে, অবশ্যই উপকৃত হবে। আর কমেন্সিয়ালিজম, একজন আরেকজনের দ্বারা উপকৃত হবে কিন্তু অন্যজনের উপকার না হলেও কোনো ক্ষতি হবে না, এমন সম্পর্ককে বলা হচ্ছে কমেন্সিয়ালিজম। তাহলে মিউচুয়ালিজমের এক্সাম্পল, ফুলের মধ্যে মধু যাচ্ছে না, মধুর মধ্যে ফুল যাচ্ছে, সেটাও না। মৌমাছি মধু আহরণের জন্য ফুলের কাছে যায়, ফুলের কাছে গিয়ে সে মৌমাছি ফুল থেকে নেকটার বা মধু কালেক্ট করতেছে এবং একই সাথে সে ফুলের একটু উপকার করে। ফুলের মধ্যে তার পরাগায়নের আদান প্রদানের প্রয়োজন হয়, মৌমাছি সেই কাজটাও করে ফেলে। সেজন্য মৌমাছি এখানে ইম্পর্ট্যান্ট। মৌমাছি এবং ফুলের মধ্যে যে সম্পর্কটা দেখা যায় সেটা হচ্ছে মিউচুয়ালিজম। কমেন্সিয়ালিজম যদি মনে করো একটা বড় উদ্ভিদের গায়ে আর একটা ছোটোখাটো লতা জাতীয় একটা উদ্ভিদ ওই এর আশ্রয়ে থেকে বড় হচ্ছে, এর কোনো ক্ষতি না করে, তখন আমরা সেটাকে বলতেছি কমেন্সিয়ালিজম। এরপরে আমরা আরও 3টার কথা বললাম। ঋণাত্মকের মধ্যে আছে শোষণ, প্রতিযোগিতা, অ্যান্টিবায়োসিস।
শোষণের মধ্যে দেখা যায় কাকের বাসায় কোকিল ডিম পারে, কোকিল ডিম পারে, কাক কষ্ট করে বাসা বানায়, কোকিল আর সে কষ্টটা করে না, বাসা বানানোর জন্য সে কোনো রিস্কই নেয় না, তো এর বাসার মধ্যে ডিমটা দিয়ে চলে আসে। তো এটা কোন ধরনের সম্পর্ক, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এগুলো আসে। আর প্রতিযোগিতা অ্যান্টিবায়োসিস এগুলো একটু দেখবা। তাহলে ওভারঅল আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এইখান থেকে কোন কোন টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে বেশি বেশি এবং তোমাদের কোনটা দেখা দরকার বেশি সেটাও বললাম। এখন আসা হচ্ছে যা যা বলছে এগুলো একটু দেখবা, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, এটাকে আল্লাহর রাস্তা শর্ট করিও না, তারপরে যদি শর্ট করা লাগে সেটা আমরা পরীক্ষার আগে অবশ্যই করে দিব। আপাতত টেস্ট পরীক্ষার জন্য একটু ভালো মতো পড়ো, যাদের টেস্ট পরীক্ষা এখনো হয় না ভিডিওটা দেখে তোমরা এই টপিকগুলো দেখে দেখে একটু, এগুলো তোমরা অবশ্যই পড়ছো, আমার মনে হয় তোমরা এগুলো অনেকবার শেষ হয়ে গেছে। 60 to 70% স্টুডেন্টের মোটামুটি সবই শেষ। এরপরে কিছু আছে হচ্ছে কিছু পড়ছে কিছু পড়ে নাই, আর বাকি যারা আছে এরা সামনের দিকে শেষ করে নেবে। সো ভিডিওটা দেখে তোমরা টপিক ওয়াইজ পড়তে পারো, এই কোয়েশ্চেনগুলো তোমরা গাইড টেস্ট পেপার সবখান থেকে সলভ করতে পারো। আচ্ছা ওকে, টেস্টের পরপরই হচ্ছে আমার অফলাইনে তোমাদের রিভিশন ক্লাস শুরু হবে। যারা পড়ছো পড়ে নাই দুইটা মাধ্যমেই মানে তোমরা অবশ্যই ক্লাস করে দেখতে পারো। যারা ঢাকার বনশ্রী অফলাইন বনশ্রীর কাছাকাছি আসো তারা এসে ক্লাস করে দেখতে পারো। টেস্টের পরপরই ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করব। 25শে ডিসেম্বর থেকে ফ্রি ক্লাস থাকবে, আমার অফলাইনে এসে ক্লাস করে দেখতে পারো। আশা করি তোমার যদি ল্যাকিংস থাকে সেটা কাভার হয়ে যাবে, তোমার যদি প্র্যাকটিস কম থাকে সেটাও কাভার হয়ে যাবে, কারণ আমাদের প্রতিদিন ফ্লাশ এক্সাম থাকবে এবং আমাদের কিছুদিন পরপর মেগা এক্সাম থাকবে। সো দেখা হবে ক্লাসে। আর কারো যদি কোনো টপিকে প্রবলেম থাকে, কোনো ভিডিও লাগলে, কোনো ক্লাস লাগলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে ক্লাসে। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।